আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা। উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এবার কুড়িগ্রাম জামালপুরে পৌঁছিনের চেষ্টা, সীমান্তে 60,000 বিজিবি, চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা। বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি 1 লাখে উন্নীত করতে সম্মত রাশিয়া। এআই নীতিমালা প্রণয়ন ও গবেষণা সহায়তায় আগ্রহ। মস্কোয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সময় টেলিভিশন সহ কয়েকটি প্ল্যাটফর্ম। সত্ত্ব বিক্রি করে ফিফার টাকা পরিশোধ, খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই বাজেটের খবর। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। বিদেশে কর্মসংস্থান বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 আর মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা, যা গেল বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। জিডিপির আকার ধরা হয়েছে 68,31,633 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। তবে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি ধরা হচ্ছে 7.5%। এবারও আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। 2,43,000 কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 48% আর বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 52% অর্থ। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। ঋণ ও আমানতে 4 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করবে সরকার, যা আগে ছিল 3 লাখ টাকা। এছাড়া 2028 সাল পর্যন্ত মেট্রো রেলে ভ্যাট অব্যাহতি থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজেটে থাকছে সুখবর। নতুন পে স্কেলের প্রথম ধাপ বাস্তবায়নে থাকছে বরাদ্দ। বিদেশে কর্মসংস্থান বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ভাষা শিখতে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা। অন্তরা সেন, সময় সংবাদ। দেশের পুঁজিবাজার অত্যন্ত খারাপ অবস্থায় আছে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সব ধরনের সংস্কার করা হবে। সংসদে বাজেট অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূর করতে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে সরকার। আসে 2026-27 অর্থ বছরে স্টার্ট আপ তহবিলে 400 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, 17 বছরের তৈরি হওয়া আবর্জনা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে বের করে আনার চেষ্টা চলছে। কর্মসংস্থান সৃষ্টিকল্পে প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট এবং সারা দেশে ভোকেশনাল স্কুল সৃষ্টির মাধ্যমে এবং চাকরিকে মাথায় রেখে সেই ট্রেনিংগুলো দেওয়া হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে আইসিটি সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে। 2,266 কোটি 41 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
তবে একনেকের প্রস্তাব সূচিতে থাকলেও অনুমোদন দেওয়া হয়নি আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সরকারের চতুর্থ একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প উত্থাপন করা হয়। এ সময় আনোয়ারা, বাঁশখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ অনুমোদন পায় মোট 8টি প্রকল্প। এর মধ্যে নতুন প্রকল্প 3টি, সংশোধিত প্রকল্প 3টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 2টি। প্রকল্পগুলোর ব্যয় নির্বাহ করা হবে সরকার এবং বিভিন্ন সংস্থার অর্থায়নে। অন্য প্রসঙ্গ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মার মতো তিস্তা ব্যারাজও নির্মাণ করবে সরকার। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ করে বিএনপি সরকার। এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকার, তবে দলীয় পরিচয় ছাড়া ভোটে লড়তে বাধা নেই। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তিনি নির্বাচন করতে পারেন। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদুর রহমান আরও জানান, ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। আমাদের এখানে বৃষ্টি হয়, ভারত তখন তাদের যে গজলডোবা ব্যারাজ আছে সেই ব্যারাজের পানি সব ছেড়ে দেয়, প্রচুর পানি আমাদের এখানে তো চলে আসে। এই পানিটাকে সংরক্ষণ করে আমরা কিভাবে সেচের কাজে শুষ্ক মৌসুমে যতটা সম্ভব ব্যবহার করা যায়, ওয়াটার রিটেনশন, এটা খানিকটা পদ্মা যে ব্যারাজ হচ্ছে তার মতো আরেকটা ব্যারাজ তৈরি করা হবে। এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে। উপদেষ্টা আরও জানান, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করবে সরকার। আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে, প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উপজেলা একের পর এক পুশ ইন চেষ্টায় বাড়ছে উদ্বেগ। 26 জেলার সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। ভারত হইতে পুশিং বা অবৈধ অনুপ্রবেশ হতে পারে, কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে বেড়েছে ভারতীয় পুশিন চেষ্টা, যা রুখতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তৎপর বিজিবি। এর মধ্যে 26 জেলার বিভিন্ন সীমান্তে মোট 60,000 বিজিবি মোতায়েন করেছে সরকার। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন ও রাত 24 ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা। যোগ দিয়েছেন গ্রামবাসী ও আনসার সদস্যরাও। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে, যাতে ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে। বাংলাদেশে বিজিবি 24 ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে। পুশিং করতে দেখি, তাহলে বিজিবির সাথে আমরাও আছি। দিনে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা এবং রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্তে কঠোর নজরদারি রাখছে বিজিবি। ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশিং যাতে হতে না পারে, সেভাবে আমরা তৎপরতা বৃদ্ধি রেখেছি। পুশিং তথা সীমান্তে যে কোনো সমস্যা যদি আমাদের সামনে চলে আসে, তো সেটা আমরা অবশ্যই মোকাবিলা করব। কূটনৈতিক চ্যানেলে কোনো লোক না পাঠালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে 4,800 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিজিবির উপপরিচালক কর্নেল আবু হাসনাত মোহাম্মদ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে
বাংলাদেশে কাউকে পুশিন করা হয়নি। ভারতের পুশিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। মঙ্গলবার জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় 8টি স্থানে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী, পুরুষ এবং শিশুসহ 28 জন নাগরিককে তারা পুশিনের চেষ্টা করে। সাথে সাথেই আসলে সেখানে প্রতিহত করে এই পুশিনের চেষ্টা বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, এবং এর প্রেক্ষিতে সেই 28 জন নারী পুরুষ তারা 3 দিন ধরে আসলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করে। এরপর সীমান্তের লাইট অফ করে রাতের অন্ধকারে 3 দিন পর তাদেরকে ফেরত নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপরে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং শান্ত থাকলেও বিজিবির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের 184 কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি এবং লোকবল বৃদ্ধি সহ ব্যাপক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। গ্রামে গ্রামে মাইকিং করে আসলে স্থানীয় যে সীমান্তের বাসিন্দারা রয়েছে তাদেরকে নিয়ে সীমান্তের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিওপি ক্যাম্পগুলোতে এবং সীমান্তের জিরো লাইন সংলগ্ন এলাকাগুলোতে আসলে আনসার ভিডিপি সদস্যরাও গ্রামবাসীর পাশাপাশি তারাও আসলে টহল কার্যক্রমে অংশ নিচ্ছে। এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি আসলে অনেকটাই স্বাভাবিক বলা যায়, তবে এরপরে আসলে বিজিবির তরফ থেকে বাড়তি সতর্কতা রাখা হয়েছে। পাশাপাশি গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে, সচেতনতামূলক কার্যক্রম তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। মসজিদে মসজিদে আসলে মুসল্লিদেরকেও বলা হচ্ছে যাতে করে সীমান্তে কোনো ধরনের অপতৎপরতা, পুশিন সহ অজানা কোনো ব্যক্তিকে দেখতে পেলেই যাতে বিজিবিকে খবর দেওয়া হয়। বিজিবির তরফ থেকে আসলে দিনের বেলাতে বাইনোকুলার এবং ক্যামেরা, ড্রোন ক্যামেরা এবং রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে আসলে তৎপরতা বাড়ানো হয়েছে, এবং এই মুহূর্তে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কঠোর নজরদারি এবং তৎপরতায় রয়েছে বিজিবি। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে। সময় সংবাদে আরও থাকছে, নাটোর জেনারেল হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার মা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, অভিযুক্ত 3 সুইপার গ্রেফতার। বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি 1 লাখে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে রাশিয়া। এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এআই বিষয়ে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করতে আগ্রহী মস্কো। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রফতানি বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একমত হয়েছে 2 বন্ধুরাষ্ট্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটির বেশি বাংলাদেশি কর্মরত থাকলেও রাশিয়ার মতো বৃহৎ অর্থনীতির বাজারে উপস্থিতি এখনও সীমিত। দেশটিতে মাত্র 10,000 বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। জনসংখ্যাগত সংকট ও শ্রমশক্তির ঘাটতিতে ভুগতে থাকা রাশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রবেশ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি রেমিটেন্স আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুযোগ তৈরি হবে। সোমবার মস্কোতে রাশিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রফতানির প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রস্তাবকে স্বাগত জানায় রুশ কর্তৃপক্ষ। দ্বিপাক্ষিক বাণিজ্যের বিদ্যমান পরিমাণ 2 দেশের অর্থনৈতিক সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে তা বাড়ানোর বিষয়ে একমত হয় ঢাকা মস্কো। পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রফতানি বৃদ্ধির সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে সহযোগিতা।
এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী কৃষি উৎপাদন বৃদ্ধি, রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন এবং ডিজিটাল উদ্ভাবনে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি উচ্চ পর্যায়ের রুশ বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং দেশে একটি এআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করে মস্কো। এর আগে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় ব্রিক্সের সদস্যপদ অর্জনে রাশিয়ার সমর্থন চায় বাংলাদেশ। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। শাতিলা শারমিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। সময় টেলিভিশন সহ বিটিভি ও বেশ কিছু প্ল্যাটফর্ম সরাসরি সম্প্রচার করবে ফুটবল বিশ্বকাপ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ফিফার সঙ্গে প্রায় 47 কোটি টাকার চুক্তি হয়েছে। এজন্য খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। স্যাটেলাইট টেলিভিশন, টেলিকম কোম্পানি, ওটিটি প্ল্যাটফর্মে স্বত্ব বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে ফিফার টাকা পরিশোধ করা হয়েছে। বিগ নিউজটা জানা গেছে আগেই, অবশেষে এলো রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা। এবারের ফুটবল বিশ্বকাপের আসর বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচারিত হবে সময় টেলিভিশনের পর্দায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ঘোষণা করা হয় ম্যাচ সম্প্রচার করতে যাওয়া প্ল্যাটফর্মগুলোর নাম। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। কদিন আগেও ছিল অনিশ্চয়তা, দেশের ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল এবার আদৌ ফুটবল বিশ্বকাপ দেখা সম্ভব হবে কিনা। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিচ্ছে এমন খবরেও দূর হয়নি শঙ্কা। কেননা স্প্রিংবক এদেশে চুক্তির জন্য নাকি 200 কোটি টাকার মতো বড় অঙ্ক দাবি করেছিল, আর এত চড়া মূল্যে তা নিতে আগ্রহ দেখায়নি কেউই। শেষ পর্যন্ত ফিফার কাছে আত্মসমর্পণ করে সিঙ্গাপুরের কোম্পানি। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশ সরকার, কনসোর্টিয়াম ও টেলিভিশন চ্যানেলগুলোর জন্য খুলে যায় সম্ভাবনার দুয়ার। 2022 ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারে নাকি 100 কোটি টাকার মতো চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে তৎকালীন কর্তা ব্যক্তিদের দুর্নীতির অভিযোগও বেশ আলোচিত। তবে এবার অর্থের পরিমাণ আগের চেয়ে অর্ধেকেরও কম। কোনো টাকা খরচ হচ্ছে না রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির। অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ফিফা বিশ্বকাপের 48 দলের মধ্যে বাংলাদেশ নেই, কিন্তু অংশগ্রহণকারী দেশগুলোর চেয়ে কোনো অংশে কম নয় এদেশের উন্মাদনা। শেষ পর্যন্ত সম্প্রচার জটিলতা কেটে যাওয়ায় তাই স্বস্তি ফিরেছে ফুটবল ভক্তদের মাঝে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, কর্মমুখী শিক্ষা বিস্তারে পরিকল্পনা মাফিক কাজ করছে তার মন্ত্রণালয়। কারিগরিকে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি। সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় সহ পুরো মামলা নথি এখন উচ্চ আদালতে।
বিকেলে 69 পৃষ্ঠার রায়ের কপি, 3 পৃষ্ঠার ডেথ রেফারেন্স সহ 72 পৃষ্ঠার নথি লাল কাপড়ে মুড়িয়ে উচ্চ আদালতের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়েছে। গত রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামি সোহেল রানা ও স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে 5 লাখ টাকা ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। নথিটি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদান প্রদান শাখায় গৃহীত হয়েছে। এখান থেকে এটি এই সংশ্লিষ্ট শাখায় যাবে। আশা করছি আগামী পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে হয়তো পেপার বুকের কাজটি সম্পন্ন হবে এবং পেপার বুকের কাজটি সম্পন্ন হওয়ার পরে আগামী রবিবার থেকে যে নতুন বেঞ্চ হবে সেই বেঞ্চের প্রথম শুরুর দিকেই হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারব। নাটোরে সদর হাসপাতালে মেয়ে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন মা। এ ঘটনায় অভিযুক্ত আউটসোর্সিংয়ে কর্মরত 3 সুইপারকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে হাসপাতাল এলাকা থেকে সুইপার অমিত ও তার 2 সহযোগী অনিল ও প্রাঙ্গণকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর দাবি, জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চলছিল মেয়ের চিকিৎসা। গত 7 জুন রাতে ওষুধ দেওয়ার কথা বলে সিঁড়িঘরে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে সুইপার অমিত। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করে তার 2 সহযোগী। সেই ভিডিও দেখিয়ে আবারও ধর্ষণ চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে অনিলকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগীকে উদ্ধার করেন আনসার সদস্যরা। অভিযুক্তরা দায় স্বীকার করলেও তাদের থানায় না দিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। তবে আবারও হামলা হলে একে অপরকে কঠোর জবাবের হুঁশিয়ারও দিয়েছে দেশ দুটি। এর মধ্যে ইয়েমেনের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল। নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের হুমকি সত্ত্বেও লেবাননে আক্রমণ চালিয়েছে দখলদাররা। এতে 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে লাগাতার হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। শুরু হয় ইরান ইসরায়েল পাল্টাপাল্টি আক্রমণ। তবে একে অপরকে লক্ষ্য করে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দেশ দুটি। এর আগে তেহরান তেল আবিবকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডাকে সাড়া দিয়ে হামলা বন্ধের কথা জানায় ইরান ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান লক্ষ্য করে গোলাগুলি বন্ধ করেছে তেল আবিব। ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালায় তখন আমি আইডিএফকে ইরান জুড়ে সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্দেশ দিই। এই মুহূর্তে গোলাগুলি বন্ধ রয়েছে, কারণ তেহরানে আমরা আঘাত হানার পর তারা আমাদের ওপর হামলা বন্ধ করেছে। তবে যদি তারা আবারও আমাদের ওপর হামলা চালানোর ভুল করে তাহলে শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে। ইরানের পক্ষ থেকেও একই কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ইরান যুদ্ধের ময়দান ছাড়েনি, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার টেবিলও ছেড়ে যায়নি। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও চায় না, আবার সংলাপও চায় না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হামলা বন্ধের কথা বললেও মঙ্গলবার ভোরে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর কিছু সময় আগে দক্ষিণের শহর এইলাতে সাইরেন বেজে ওঠে। অন্যদিকে ইরানের হুমকি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। লেবাননের তাইর অঞ্চলে ইসরায়েলের ব্যাপক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সতর্ক করে তিনি বলেন, তেহরান তেল আবিব সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নড়বড়ে যুদ্ধবিরতির লক্ষণ। ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এদিকে 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করবে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই ইঙ্গিত দেন। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টির কারণে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ।
বিশ্বকাপ ফুটবল ঘিরে জমজমাট পতাকা ও জার্সির বাজার, চারদিকে ছড়াছড়ি রঙিন পতাকার। বিশ্বকাপ উপলক্ষে পছন্দের দেশের জার্সি আর পতাকায় সেজে উঠেছে রাজধানী ঢাকা। বিভিন্ন দেশের পতাকা এখন শুধু উৎসবই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মৌসুমী অর্থনীতিও। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। সোহানুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কাজের ফাঁকে গুলিস্তান এসেছেন, কারণ 2 দিন পরই বিশ্বকাপ। সেই উপলক্ষে পছন্দের দলের পতাকা আর জার্সির কেনাকাটা করতেন। অফিস, পরিবার সব জায়গায় প্রিয় দলের পতাকায় সাজসজ্জা করবেন তিনি। আর্জেন্টিনা, ব্রাজিলের চিরবৈরিতার ঢেউ তার সংসারেও আছড়ে পড়েছে। জানান, বিশ্বকাপে স্ত্রী সন্তানের সঙ্গে অম্লমধুর সম্পর্ক ভালোবাসায় নতুন মাত্রা যোগ করে। পতাকা কিনেছি, বাসায় ডেকোরেশন করব। আমি যেখানে কর্মরত আছি আমি সেখানে ডেকোরেশনের কিছু প্ল্যান করেছি। আমি ব্রাজিল করি, ফ্যামিলি আর্জেন্টিনা করে। আর্জেন্টিনা জিতলে রান্না হয়, হারলে রান্না হয় না। গুলিস্তানের স্পোর্টস মার্কেট থেকে শুরু করে ফুটপাত, সবখানেই রঙিন পতাকার ছড়াছড়ি। সোহানের মতো ফুটবল অনুরাগীরা ভিড় করছেন, দেখে শুনে কিনছেন প্রিয় খেলোয়াড় কিংবা দলের জার্সি। যেমন এই ছোট্ট 2 শিশুর পছন্দের দল ব্রাজিল, কিন্তু জার্সি দেখছে ক্রিস্টিয়ানো রোনালদোর। নেইমার, কাকা, পেলে, ভিনিসিয়াস জুনিয়র, কতবার জার্সি দেখছি, কিন্তু সাপোর্ট করি ব্রাজিল, কিন্তু কি ফ্যান আমার ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো আমার আইডল, নেইমার আমার আইডল। আমি রোনালদোকে অনেক ভালোবাসি, নেইমারকে অনেক ভালোবাসি। পতাকার দোকানগুলোর ব্যবসা বেড়েছে বহুগুণ। অনেকেই পতাকা কিনছেন সম্প্রীতি ধরে রেখে 5-6টা, কেউ কিনছেন বংশগত ঐতিহ্যের অংশ হিসেবে। যারা অংশগ্রহণ করছে সবাইকে সাধুবাদ জানানোর জন্যই জাস্ট আমার যে ম্যাক্সিমাম দেশের পতাকা কেনার। বাসার জন্য 4-5টা আরও জার্সি কিনবো। আমার মা ব্রাজিল, কিন্তু আমি চাই যে এবার ব্রাজিল না, আর্জেন্টিনাও না, এবারে পর্তুগাল জিতুক। ব্রাজিলকে ভালোবাসি এবং ব্রাজিল ঐতিহ্য, ব্রাজিল খুব আবেগ। কেউ শার্ট ছেড়ে বিশ্বকাপ উপলক্ষে করছেন জার্সি ও পতাকা বিক্রি। এক সপ্তাহে তার লাভ হয়েছে অন্য সময়ের মাসের সমান। ফুটপাতের পাশাপাশি শোরুমগুলোতেও পতাকা ও জার্সি বেচা কেনার ধুম পড়েছে। আগে থেকে ভালো, আগে যে শার্ট বিক্রি করতাম এর থেকে এখন পতাকা ভালো আছে। প্রতি পার ডে 10-15 এরকম। এক এক জায়গায় এক এক ধরনের, ঠিক আছে। যেমন আপনার অফিসিয়ালগুলা যেমন ধরেন 1200 টাকা, আর আনঅফিসিয়াল যেটি ফ্যান ভার্সন ওটি 1900। এবার জার্সি কিনলাম, ছেলের জন্য কিনলাম, পতাকা কিনবো। প্রজন্ম এটা চলবেই, যতদিন বিশ্বকাপ আছে এই আনন্দ, এই উদ্মানতা থাকবেই। আর এটাই হচ্ছে ফুটবলের ভালোবাসা। উঠতে থাকে এই পতাকা হয়তো একটা দলের আবেগ ও ভালোবাসার প্রতীক, কিন্তু এর প্রতিটি সেলাইয়ে জড়িত কারিগরের শ্রম, পরিবারের স্বপ্ন এবং দেশের ক্ষুদ্র অর্থনীতিও। যুদ্ধ আর অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত এই বিশ্বে ফিফা ওয়ার্ল্ড কাপ অনেকটা আফিমের মতো, যেখানে কয়েক সপ্তাহের জন্য মানুষ ভুলে থাকতে চায় রাজনৈতিক বিভাজন, ধর্মীয় বিতর্ক এবং বর্ণের দূরত্ব। আর সেই কারণে প্রিয় দলের জার্সি এবং পতাকার জন্য ভিড় বেড়েছে বাজারে, আর এর ফলে চাঙ্গা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাজারও। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা। উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পথ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এবং এবার কুড়িগ্রাম জামালপুরে পুশিনের চেষ্টা, সীমান্তে 60,000 বিজিবি চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা।